ঈশ্বরচন্দ্র দাস, গ্রাম গান্ধীসুর। আমার সাবেক বাড়ি ছিল মদিয়া, পারুদি ইউনিয়ন। কিন্তু এখানে স্ত্রী চাকরি করতো, সেই সুবাদে আমি এখানে বাড়ি করি। এসজিএসে চাকরি করতো। তবে আমাদের এই যে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। আমি ভারতের বীরভূম প্রশিক্ষণ কেন্দ্রে 5 উইংস লিডার এবং প্লাটুন কমান্ডার, 10 নম্বর প্লাটুন কমান্ডার। তখন ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে যখন প্রবেশ করি তখন 2বার যুদ্ধ করতে হয়। একবার আমার দলের 2জন মুসলমান ছিল, সেই 2জন নিহত হয়ে যায়। পরে দেখি যে এক জায়গায় 10 জন রাজাকার এবং 10 জন মিলিটারি মুকরমান আছে। তারপর আমার বডিগার্ড আর আমি 2জন দেখেছিলাম কোন পজিশনে আছে তারা। তারপরে এসে সবাই বন্ধু কাজ করতে করলাম এবং এই গুলি করার জন্যই প্রস্তুত থাকতে। যখন আমি গুলি চালাও গুলি, তখন গুলি চালাবো এবং 10 জন মিলিটারি এবং 10 জন রাজাকার নিহত হবে। না মানে আমি বলছি দেশের পরিস্থিতি তখন কি কারণে, মানে আপনার এসএসসি কত সালে? 70 সালে। 1970 সালে হচ্ছে এসএসসি পরীক্ষা দেন। কোন স্কুল থেকে? বাথানডাঙ্গা হাই স্কুল থেকে 1970 সালে এসএসসি। আর এইচএসসি রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ, ওইটা কত সালে? মানে 1972 সালে, মানে যুদ্ধের পরের বছর। যখন আপনি যুদ্ধে অংশগ্রহণ করেন তখন আপনার বয়স কত ছিল? 17 বছর বয়স। তার মানে আপনি সবেমাত্র কিশোর যুবক। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে আপনার বাবা ছিল তখন? আচ্ছা, তো আপনি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গেলেন, এটা কিসের জন্য গেলেন? মানে আপনি কি মনে করছিলেন যে তখন যাওয়া উচিত? দেশে বঙ্গবন্ধু যখন আসে বলে যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আমি যোগদান করি। আচ্ছা, আপনার এলাকায় কি কখনো পাকিস্তানিরা হামলা করেছিল? আচ্ছা, মানে আপনি হচ্ছে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারপরে দেশের প্রতি ভালোবাসার টানে পাকিস্তানি বিরুদ্ধে আপনি তখন মানে মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করেন। মানে মুক্তিবাহিনীতে যখন অংশগ্রহণ করেন আপনার সাথে আপনার বন্ধু বা সমসাময়িক কেউ কি যোগদান করেছিল? কে কে? ইন্ডিয়া চলে গেছে, তাদের নাম জানা আছে? কি কি? সঞ্জিত কুমার দাস, হ্যাঁ, এমবিবিএস, হ্যাঁ, আচ্ছা। আর সুনীল কুমার দাস আমার বাড়ি, সেও আমাদের শ্রীকৃষ্ণ কলেজে পড়তো। আচ্ছা, যখন মুক্তিবাহিনীতে যোগদান করেন তখন আপনার বয়স ছিল 17 বছর, আর আপনার বন্ধুরা 2-3 জন না কতজন ছিল যারা অংশগ্রহণ করে? গেছিলাম তো অনেকই, কিন্তু ওই যে আমার নিজস্ব বন্ধুর মধ্যে ওই 4 জন ছিল। আচ্ছা, একজন রংপুর থেকে এমবিবিএস পাস করে যায়, না শেষে পাস করে। আচ্ছা, আর একজন আমাদের বাড়ি সুনীল কুমার দাস। আর আপনার তো আরও ভাইয়েরা ছিল, তো সে ভাই বা আর কেউ অংশগ্রহণ করে না? আপনার বাড়ি থেকে আপনি গিয়েছিলেন? কি ভেবেছিলেন যে আপনি যুদ্ধে গেলে দেশ স্বাধীন হয়ে যাবে এরকম কিছু? না, এই পরিকল্পনা করছিলাম যে একদিন না একদিন দেশ স্বাধীন হবে। দেশ একদিন স্বাধীন হবে, কিন্তু আমাদের সকলের অংশগ্রহণ করা উচিত। তো সেই কার সাথে যোগাযোগ করেন যে আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন এরকম? আগে টাকা কিনতে পারতাম। আচ্ছা, তারপর
এই যে একদিন অনেক টাকা পারলাম কিনলাম, দেখলাম যে অ্যালেন্সার এসলি লস হবে। এবার কলকাতায় গেলাম, হ্যাঁ কলকাতায় যাইয়ে শুনলাম যে লবণ হ্রদেরকে সকালে এই 10টার সময় লোক নেবে। আচ্ছা তারপরে এই যে পিসিমার কাছে সমস্ত, পিসিমারকে বাড়ি হুম। পিসিমার কাছে সমস্ত টাকা দিয়ে পয়সা দিয়ে হুম আমি ওই জায়গাতে লবণ হ্রদে গেলাম। হুম লবণ হ্রদে যাইয়ে হুম মুক্তিযোদ্ধার নাম লেখাইয়ে হুম লবণ হ্রদে শিয়ালদা দিয়া ধর্মতলা দিয়া এই সে বীরভূম। বীরভূম। আচ্ছা যাই হোক, ওইটা তারপরে ওখান থেকে আপনি মুক্তিযুদ্ধের মানে স্বাক্ষর করে আসলেন যে মুক্তিবাহিনীতে যোগদান করব। হ্যাঁ, আপনি বাড়িতে জানাননি? বাড়ি কেউ জানতো না যে আপনি ওখানে যোগদান করছেন? বাড়িতে মানুষ ছিল না। বাড়ির মানুষও ওখানে অনেক ছিল? না, এই যে বাড়ি বাংলাদেশ। হুম হুম। তখন তো দেশের পরিস্থিতি এত খারাপ, আপনি বুঝলেন কি করে? আমাদের বাড়ি থেকে 8 মাইল তফাতে ওই যে মিলিটারি এসে বাড়ি পড়াই দেয়, হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে মা বোনদের ইজ্জত নষ্ট করে। হুম হুম। ওই যে আমার দেশের এই গাড়িটাই আমাকে পরবর্তী করতেছে। আচ্ছা আমি এবং শেখ মুজিব বলে যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মুখে বললাম। ওই শেখ মুজিবের কথা শুনে ভারতে যাই, ভারতে যাইয়া কিছুদিন টাকা পয়সা কিনি বেশি, তারপরে চলে গেলাম লবণগঞ্জ। লবণগঞ্জের সকাল 10টার থেকে লবণগঞ্জে যাইয়ে 10টার সময় নাম লেখালাম। তখন ওই জাতীয় এই হাবড়া হাবড়া। আবার যাই এবং রাত্রি খাওয়া দাওয়া করি ওই জায়গা। তারপরে আমাদের এই যে কলেজের রাতে তোমাদের স্পেশাল ট্রেন আসে। তারপর ঠিক 10টা বাজছে যে এই যে মিলিটারি স্পেশাল ট্রেন। তারপরে 10 মিনিট ওই ট্রেন আসার পর ট্রেনে এই 40টে বগি, এক বগিতে 10 জন করে। মিলিটারি ট্রেন, কাঁথা বালি সব কিছুই আছে। খুব সাকসেসফুলভাবে আমরা রাতে। কোন মিলিটারি এটা? এরা কি ইন্ডিয়ান মিলিটারি? ইন্ডিয়ান? হ্যাঁ ইন্ডিয়ান হচ্ছে মিলিটারি যারা আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল। হ্যাঁ। তারপর তারা আপনাদেরকে কোথায় নিয়ে যায়? ওই যে বলতেছে এই যে হাবড়া। হাবড়া নিয়ে যায়। হ্যাঁ, আপনাদের ট্রেনিংগুলো হয় কোথায়? বীরভূম। বীরভূমে ট্রেনিং হয়। হ্যাঁ, কতদিন যাবত? 21 দিন। 21 দিনের ট্রেনিং হয়। তারপরে তারপরে ট্রেনিং শেষে আবার তারা নিয়ে আসলো ওই যে ওই সময় ইন্দিরা গান্ধী বাইসে থাকে। ইন্দিরা গান্ধী তো তখন জীবিত আছে, হ্যাঁ। তারপরে ইন্দিরা গান্ধী আমাদের স্বীকৃতি দিতে যায় বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে। না, আপনার তো এখানে, আপনি যখন ওখানে আপনার যে ট্রেনিং শেষ করলেন, ট্রেনিং শেষ হলো 21 দিনের মাথায়, ওখানে কি কি ট্রেনিং হয়েছিল? গেরিলা ট্রেনিং। গেরিলা ট্রেনিং। সেই ট্রেনিংয়ের মানে আর্মস কি কি ছিল, অস্ত্র? 303 রাইফেল। 303, 202 ছিল? না, 303 রাইফেল, এসএলআর, SLR, এলএমজি, LMG, তারপরে গ্রেনেড। গ্রেনেড। মানে এইগুলোর কৌশলগুলো শেখাচ্ছিল যে কিভাবে এটা ইউজ করতে হয়। আচ্ছা, তো আর ওই এগুলো আপনাদের প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে এই অস্ত্র আপনাদেরকে দিয়ে দেওয়া হয়? না, তাহলে এই যে প্রত্যেক দিনে 5-10 রাউন্ড করে গুলি ছুটতে হতো। হুম হুম ওই গুলি ছুটতে যে অস্ত্রে ভালো প্রশিক্ষণ হুম। ওই গুলি ছড়াতো তার অস্ত্র তার কাছে সে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে। না, তাহলে সেই অস্ত্রই তারা দেয়। ও আচ্ছা, যে যেটাতে পারদর্শী তাকে সেই অস্ত্র দেওয়া হচ্ছিল। আপনি ওখানে কমান্ডার ছিলেন? আপনি কোন দলের কমান্ডার ছিলেন? ওই যে 5 উইংস লিডার এবং 10 নম্বর প্লাটুন কমান্ডার। 5 উইংস লিডার, 10 নম্বর প্লাটুন কমান্ডার। প্লাটুন কমান্ডার। আচ্ছা, তারপর আপনি চলে আসেন ওখান থেকে। হ্যাঁ, ওখান থেকে চলে এসে আপনারা হচ্ছে কত নম্বর সেক্টরে যোগদান করেন? 8 নম্বর সেক্টর।
8 নম্বর সেক্টরে। আর আপনাদের হচ্ছে মুক্তির ঘাঁটি হয় কোথায়? ভাটিপাড়া। ভাটিয়াপাড়া, মুকসুদপুর, না, কাশিনী। কাশিয়ানী। আচ্ছা, কাশিয়ানীতে আপনাদের ওখানে ঘাঁটি হয়। তো যখন আপনি মুক্তিযুদ্ধে আসলেন, তারপরে কতদিন পরে দেশ স্বাধীন হয় আর কি? অনেক 2 মাস 3 মাস এরকম? বেশি না কম? কম। কম। তা আপনারা হচ্ছে যে যুদ্ধে অংশগ্রহণ করেন, আপনারা কোন কোন জায়গাতে, কোন এলাকাতে আপনারা ওই পাকিস্তানিদের সাথে মানে সংঘর্ষে লিপ্ত হন? ওই যে নাবারণ। নাভারণ, যশোর, হ্যাঁ। ওখানে কি হচ্ছিল? ওরা ওই যে রাজাকাররা 10 জন আর মিলিটারি 10 জন এক জায়গায় বসে খোঁজ করতেছিল যে এই অবস্থায় থাকে হঠাৎ দিয়া মানে তাদের উপরে মানে আপনারা আক্রমণ করেন, অতর্ক হামলা চালান, এবং সেটা পরে কি হয়? তারা পালাইছে। মারতে পারেননি? ওই যে পড়ে এলা 2-4 জন যা আসল তাই পালাইছে। 2-1 জন মারা গিয়েছিল আর বাকিরা পালাই গেছিল। এই একটা অপারেশন করেছিলেন। আর তারপর দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হয়ে গেল। তারপরে এই যে আমরা কাশিনী বাড়ি তো হুম হুম ওই ওই ভাটিপাড়া ছিল পূর্ব পাকিস্তান ভিতরে শ্রেষ্ঠ আইলেস রটিরা। হুম হুম ওই যার রয়্যালেস পাড়া দেওয়ার জন্যই 4 জন মিলিটারি চাই। হুম হুম তারপরে যশোরতে চৌকুশ মিলিটারি এসিয়া হুম হুম কি যেন বললো তারা ওই ওই কয় ওই মানে ওই যশোর কেন তো ভাটিপাড়া বাজার খুব ছোট তো, হুম হুম কিন্তু ওই ওয়ারলেসটা ছিল সর্ব বিখ্যাত ওয়ারলেস। হুম হুম ওই ওয়ারলেস পাহারা দেওয়ার জন্যই ওই মিলিটারি ইয়ে থাকতো। এই দেশ স্বাধীন হয়েছে তা জানি না। তারপর এই যে ওই যাতে ধরে নিয়ে সারা হলো কাশিনী যে কাশিনী আসলেই তারপর আমরা তাকে অনেক চেষ্টা করেছিলাম যে বল জয় বাংলা, জয় বাংলা হাই বলে পাকিস্তান জিন্দাবাদ। তারপরে আমাদের কাছে এখন ব্লেড ছিল, ব্লেডে কান কেটেছিলাম। আপনি কান কাটছিলেন? আচ্ছা, ব্লেড দিয়ে? তারপর ওর রক্ত বের হয়েছিল না? ও রক্ত তো ফিনকি দিয়ে বেরোয়েছিল। তারপরে কি হলো? মারা গেল নাকি? এই পাশে জনসাধারণরা যখনই জানিয়ে গেল যে মিলিটারি ধরা পড়ছে, আমরা চেক দিয়ে রাখছে, কিন্তু চেক টেক আর মানলো দেওয়া হলো না। তারপর মানুষজনই তারা মেরে ফেলে? আচ্ছা, এই যে পাকিস্তান তো তখন তো মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা দেশ মিলে একটা দেশ ছিল, তো সেই পরিস্থিতি ভালো ছিল না এখনকার পরিবেশ ভালো? কোনটা ভালো ছিল? তখন তো পরিবেশ খুবই খারাপ ছিল। আচ্ছা, দুজন মিলিটারি এখনো কাজ হয়নি, রেকর্ডটা আছে আমার। এই কুমোরের পীযূষ কান্তি দাস দুইটা মিলিটারি কান কাটিয়ে দিতেছে। তো আপনি তাহলে বলছেন যে মুক্তিযোদ্ধা যারা আছে তারা দেশ স্বাধীন করছেন, কিন্তু তার মানে দেশ এখনও পুরোপুরি স্বাধীন হতে পারে নাই। কারণ যে দেশের শিক্ষার হার, যে দেশের শিক্ষিত যুবক মেয়ে যারা হচ্ছে আজও পর্যন্ত সঠিক সে পড়াশোনা করার পরে চাকরির আওতায় আসেনি, আপনার যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার কি বক্তব্য আছে? এই মুক্তিযোদ্ধা সরকার যা পদক্ষেপ নিচ্ছে এটা যদি টিকে থাকে সেইটাই মঙ্গল। না, এই যে ভবিষ্যৎ প্রজন্ম, আপনার নাতি-নাতনি হয়েছে, তারাও ভবিষ্যতে বড় হবে, তারা দেশের যখন বড় হয়ে শুনবে যে তার দাদু মুক্তিযোদ্ধা ছিল, তাদের জন্য বা দেশের জন্য বক্তব্য কি আপনার বলার কি আছে? যে তারা আসলে কি দেশ চায় বা তাদের জন্য কী বয়সে আপনার নাতি-নাতনি হয়েছে বা তারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের উদ্দেশ্যে বলার কি আছে? তারা দেশকে কিভাবে নেবে? তারা একটা বলতে আমার দাদু মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তাদের জন্য করণীয় কি? তারা কি করবে আসলে দেশের জন্য? তারা কি করতে পারে? তারা আমার দাদু স্বাধীন করছে, দাদুর অবদান তো কোনোদিন মুছে ফেলা যাবে না। তো যে পথে গেছে আমাদের সেই পথে। না, সেটাই তো, তারা মানুষ হবে, তারা দেশের জন্য দেশের সেই স্বাধীনতাটা যাতে টিকিয়ে রাখে, তারা সঠিক মানুষ হয়ে দেশের জন্য সেই নিবেদিত প্রাণ হয়ে যেন কাজ করতে পারে এবং তারা যেন সঠিক মানুষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশের স্বাধীন সার্বভৌমত্ব সেই টিকিয়ে রাখার জন্য আপনাদের যে
অগাধ পরিশ্রম ছিল ও জীবনের মায়া ত্যাগ করে আপনারা বিভিন্ন পর্যায়ে আপনারা যুদ্ধ করে গিয়েছেন। এটা আসলে ভোলার না। আর সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা হচ্ছে আপনি আজকে এই দীর্ঘ সময় যে আলোচনা, সেই আলোচনায় বলেছেন। আবার যদি যুদ্ধ আসে এরকম, তাহলে আপনি কি করবেন সেই যুদ্ধের প্রেক্ষিতে? দেশের স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষার্থে নিজের জীবনকে বাজি রেখে যাওয়াই বড়। ঝাঁপাই পড়বেন, কিন্তু এখন তো আপনার সেই বয়স নেই। যেটুকু যা মানে ইচ্ছা আছে, শক্তি নেই কিন্তু ইচ্ছা আছে। যেরকম যদি আবার সেই অরাজকতা সৃষ্টি হয়, তাহলে আপনি আবারও সেই দেশের জন্য সেই লড়াই করতে ব্যস্ত থাকবেন।